আচ্ছা, আমি যদি একটা কোশ্চেন করি যে বলো তো কোনোটা অ্যাটমের নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা ঘূর্ণায়মান ইলেকট্রনের এক্সাক্ট পজিশন, তার মানে নিউক্লিয়াস থেকে ঠিক কত দূরত্বে ইলেকট্রনটা আছে, এটা ধরা যাক নিউক্লিয়াস, কত দূরত্বে ইলেকট্রনটা আছে সেটা কি আমরা এক্স্যাক্টলি পয়েন্ট আউট করতে পারি বা এক্স্যাক্টলি ডিস্টেন্সটা বলতে পারি, আর কি আমরা এক্স্যাক্টলি তার ভ্যালু বলতে পারি? তোমরা বলবে না, ডেফিনেটলি বলবে না। কেন? কারণ তোমরা আমার হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ওই ভিডিওটা অবশ্যই দেখেছো। আর যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে TKS@chemistry ওখানে গিয়ে অবশ্যই দেখবে, এবং সেখানে খুব সুন্দরভাবে এবং খুব সহজ ভাষায় পুরো বিষয়টা বিভিন্ন রকম এক্সাম্পলের সাহায্যে পুরো বিষয়টা বোঝানো আছে, অবশ্যই দেখে নেও। এখন এখানে একটা সেকেন্ড কোশ্চেন আসছে। কী কোশ্চেন? যে ধরে নিলাম যে নিউক্লিয়াস থেকে আর ডিস্টেন্সে কোনো একটা পয়েন্ট, রাইট? একটা পয়েন্ট তুমি ভাবতে পারো বা কোনো একটা স্মল ভলিউম ভাবতে পারো, রাইট? যে স্মল এরিয়া। আমি এখন একটা আপাতত পয়েন্টে আসি, পরে ভলিউমের গল্পটা আসবো। যে মানে পয়েন্ট, একটা স্মল এরিয়া ব্যাপারটা আসবো। ধরা যাক নিউক্লিয়াস থেকে আর ডিস্টেন্সে একটা সামথিং পয়েন্ট। এখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার যে সম্ভাবনা, সেটা আমরা কি করে বার করতে পারি? আদৌ কি এটা ডেফিনেটলি এখানে নিশ্চিতভাবে বলতে পারবো না নিউক্লিয়াস থেকে কত দূরে ইলেকট্রনটা আছে। এটা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল আমাদেরকে একদম প্রুভ করে দিয়েছে। এখন নিশ্চিতভাবে বলতে পারবো না নেই বা আছে, এটা ঠিক, কিন্তু তার মানে এটা নয় তো যে এখানে, তার মানে তো এটাও নয় যে এখানে থাকতেই পারে না, এই পয়েন্টে ইলেকট্রনের থাকার সম্ভাবনা জিরো থাকতে, এমন তো নয়। যেহেতু অনিশ্চয়তা, তোমার থাকতেও পারে। এখন আমার কোশ্চেন হচ্ছে, বা আমাদের যেটা মূল টার্গেট আজকের ক্লাসে, সেটা হচ্ছে যে এই ইলেকট্রনটা এই ডিস্টেন্সে, আর ডিস্টেন্সে থাকার সম্ভাবনা কতটা। এই পয়েন্টে, নিউক্লিয়াস থেকে আর ডিস্টেন্সের যে পয়েন্ট, এই আর ডিস্টেন্সের এই পয়েন্টটাতে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা কতটা, রাইট? সেটা আমরা কী করে বুঝবো? সেটা বোঝার জন্য আমাদেরকে আজকে একটা নতুন ইকুয়েশান পড়তে হবে, গিভেন বাই শ্রডিঞ্জার। তো লেটস স্টার্ট শ্রডিঞ্জার ওয়েভ ইকুয়েশান, রাইট? শ্রডিঞ্জার ওয়েভ ইকুয়েশান। এই শ্রডিঞ্জার ওয়েভ ইকুয়েশান এটা কি না, এটা একটা ডাবল অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশান। ডাবল অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশান। এক্ষুনি যখন আমি ইকুয়েশানে লিখবো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ডিফারেনশিয়াল ইকুয়েশান বাই হুইচ, অর্থাৎ এই ইকুয়েশানটার দ্বারা আমরা নিউক্লিয়াস থেকে একটা সার্টেন ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা বলে দিতে পারবো। ডেফিনেটলি একদম শিওরলি তো বলতে পারা যাবে না, অলরেডি হাইজেনবার্গ বলেছেন, আবার শ্রডিঞ্জারও সেটাই বলছেন, কিন্তু আমরা কি একটা প্রবাবিলিটি বলতে পারি যে এখানে থাকার সম্ভাবনা বেশি নাকি কম, রাইট? এটা তো বলতে পারি। ধরা যাক তুমি হয়তো বাইরে পড়াশোনা করছো, রাইট? কোনো একটা তোমার কাছাকাছি টাউনে আছো এবং সেখানে গ্রামে তো হয়তো ধরা যাক তোমার বাড়ি গ্রামে, তুমি সেখান থেকে এডুকেশনের সুবিধার্থে তুমি কোনো একটা তোমার কাছাকাছি টাউনে আছো, রাইট? এবং ডেফিনেটলি তোমাদের বাড়িতে সবাইকে বলা আছে যে তোমার কোন শিডিউলে তুমি কোথায় থাকবে, মানে কোন টিউশন কখন আছে, কখন স্কুলে যাবে, কখন খেলতে যাবে, এই সব মোটামুটি একটা আন্দাজ সবার আছে। হঠাৎ করে তোমাদের বাড়ির কাউকে জিজ্ঞেস করা, বাবা বা মাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা আমার ছেলে বা তোমার ছেলে এখন ঠিক কোথায় আছে? তিনি কি বলবেন? তিনি বলবেন যে এই মুহূর্তে তার অমুক টিউশনে, কেমিস্ট্রি টিউশনে বা ফিজিক্স টিউশনে বা কোনো একটা জায়গাতে থাকার সম্ভাবনা সর্বাধিক। কারণ তুমি তো বাড়িতে বলেছো যে অমুক ডেটে অমুক সময়ে আমার ওই ক্লাসটা আছে, তো সেই ডেটে সেই সময় যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলবে হ্যাঁ ওখানে থাকার সম্ভাবনা বেশি। সর্বাধিক তার মানে এমন নয় 100%, এমনও হতে পারে তুমি কোনো কারণে টিউশনটা যাওনি, বাড়িতে জানাতে পারোনি, বা এমন হতে পারে টিউশনটা কোনো কারণে বন্ধ আছে বা অন্য কোনো কারণের জন্য সেদিন টিউশনটা যাওয়াই হয়নি। তো তাহলে সেখানে তুমি হয়তো নেই, কিন্তু থাকার সম্ভাবনা ম্যাক্সিমাম, রাইট? তো
আমরা এখানে প্রবাবিলিটি আলোচনা করব যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কোনো একটা সার্টেন ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টে ইলেকট্রনটাকে খুঁজে পাওয়ার, কোনো একটা ঘূর্ণায়মান ইলেকট্রনটাকে খুঁজে পাওয়ার যে সম্ভাবনা, সেইটা আমাদেরকে এই শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন বলে দেবে। শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন কি? একটা ডাবল অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো ইকুয়েশনটা লেখা যাক। তো ইকুয়েশনটা হচ্ছে ডাবল অর্ডার যেহেতু, তার জন্য del 2 psi by del x2 plus del 2 psi by del y2 plus del 2 psi by del z2 by z square plus 8 pi square m by h square into e minus v psi is equal to 0। এইটা হচ্ছে তোমার একটা ডবল অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেখানে এক্স ওয়াই অ্যান্ড জেড এটা হচ্ছে 3 কার্টেসিয়ান কোঅর্ডিনেট। আমরা 3 ডাইমেনশনাল পিকচারটা ভাবছি, রাইট? আমরা বেসিক্যালি কি জানো, আমরা বেসিক্যালি অ্যাটমের কোয়ান্টাম মডেলে ঢুকে পড়েছি। দেখো, বোর থিওরি বলো বা সামারফিল্ড থিওরি বলো, সেখানে অ্যাটমকে কনসিডার করা হয়েছে কী হিসাবে না দ্বিমাত্রিক হিসাবে, রাইট? এখানে আমরা ত্রিমাত্রিকে যাব এবং এক্স্যাক্টলি ইলেকট্রনের পজিশন খোঁজার চেষ্টা করব, তার এক্স্যাক্ট অ্যারেঞ্জমেন্ট অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস বোঝার চেষ্টা করব। এবং আমরা অলরেডি নিউক্লিয়ারের অ্যাটমের কোয়ান্টাম মডেলে ঢুকে পড়েছি এবং হাইজেনবার্গ থেকে সেটা শুরু হয়েছে, শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন দিয়ে এটা রানিং চলছে। এবং আমরা যখন কোয়ান্টাম নাম্বার আলোচনা শেষ করব, নেক্সট ক্লাসে হয়তো কোয়ান্টাম নাম্বার হবে, সেখানে গিয়ে আমাদের কোয়ান্টাম মডেলটা শেষ হবে। যাই হোক, এক্স ওয়াই জেড হচ্ছে 3 কার্টেসিয়ান কোঅর্ডিনেট। মানে ধরা যাক তোমার এই এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা যে এক্স, এটা ওয়াই, আর এটা জেড। তো আর এখানে 2 ডাইমেনশনে ড্র করা যাবে না, এই হচ্ছে জেড, রাইট? এইরকম জেড। তো আমরা এইভাবে যদি দেখাই, তো পজিশন ধরা যাক এই দিকটা, এইটা জেড। তো ধরা যাক এখানে সামওয়্যার এখানে কোনো একটা ইলেকট্রনের আমরা পজিশন খুঁজছি। তার মানে কি, সেখানে এই পয়েন্টটা এক্স কমা ওয়াই কমা জেড একটা প্রত্যেকটা অ্যাক্সিস থেকে ডিস্টেন্স হবে। তো এই এক্স ওয়াই জেড হচ্ছে 3 কার্টেসিয়ান কোঅর্ডিনেট। যেমন আমরা দ্বিমাত্রিকে এক্স আর ওয়াই বলি, ত্রিমাত্রিকে এক্স কমা ওয়াই কমা জেড বলি, রাইট? তো এক্স ওয়াই জেড হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট। বেশ, এটা তো আমরা জানি। এবার জানতে হবে যে এম তো আমরা অনেকবার আলোচনা করেছি। এম হচ্ছে মাস অফ ইলেকট্রন, এম হচ্ছে মাস অফ ইলেকট্রন। এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট লিখছি না, পাই 22/7, এটাও জানো, এটা কনস্ট্যান্ট। ই হোয়াট ইজ ই হচ্ছে টোটাল এনার্জি অফ দ্য ইলেকট্রন। মানে যে ইলেকট্রনের কথা বলা হচ্ছে, যে ইলেকট্রনটাকে আমরা খোঁজার চেষ্টা করছি, যার খুঁজে পাওয়ার সম্ভাবনা বোঝার চেষ্টা করছি, সেই ইলেকট্রনটা টোটাল এনার্জি, মানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। অ্যান্ড ভি হচ্ছে অনলি পোটেনশিয়াল এনার্জি, মানে স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি অফ দ্য ইলেকট্রন। এখানে আর একটা বিষয় আছে, সাইকে বলা হয় ওয়েভ ফাংশন বা অ্যাম্প্লিটিউড অফ দ্য ওয়েভ, কারণ এটা আমরা ওয়েভ ইকুয়েশন পড়ছি, ইলেকট্রনকে আমরা তার ওয়েভ ক্যারেক্টারকে নিয়ে ভাবছি। অ্যাম্প্লিটিউড অফ দ্য ওয়েভ, আর একে আমরা কি বলতে পারি, অ্যাম্প্লিটিউড ওয়েভ ফাংশন বলতে পারি। কি বলা হয়? অ্যাম্প্লিটিউড ওয়েভ ফাংশন। বেসিক্যালি এটাকে যদি আমরা একটু সহজ ভাষায় বোঝার চেষ্টা করি, অ্যাম্প্লিটিউড মানে বিস্তার, ওয়েভের বিস্তার মানে যদি আমরা কোনো একটা ওয়েভকে, যে কোনো একটা ওয়েভকে যদি আমরা ভাবি, তাহলে তার বিস্তার বলতে এইটা হচ্ছে তার নিউট্রাল পজিশন, রাইট? এটা হচ্ছে তার নিউট্রাল পজিশন। তার বিস্তার বলতে এখান থেকে কতটা ওপর দিকে উঠছে আর কতটা নিচে দিয়ে, এটা হচ্ছে ম্যাক্সিমাম। এই প্রত্যেকটাই হচ্ছে ম্যাক্সিমাম, এই প্রত্যেকটা যে বিস্তার ওই পয়েন্ট থেকে, এইটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা মিনিমাম। আর এইটা হচ্ছে নোডাল পয়েন্ট, আমরা পড়েছি আগে যে এখানে তার মানে এখানে এই পয়েন্টের বিস্তার 0, মানে এই ওপরে ওঠে না, এইদিকে নিচেও নামে নি।
তো বিস্তারটা আশা করি বোঝা গেল যে তার নিউট্রাল পয়েন্ট থেকে কতটা উপরে বা কতটা নিচে নামছে অ্যাট এ সার্টেন পয়েন্ট, সার্টেন ডিস্টেন্স বলো বা সার্টেন পয়েন্ট বলতে পারো। এটা হচ্ছে অ্যাম্পলিটিউড ওয়েভ ফাংশন। বেশ, এইটা গেল শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের তোমার ফর্মুলা। এখন একটা কোশ্চেন আসতে পারে যে শ্রোডিঞ্জার কীভাবে এই ইকুয়েশনটা ডিরাইভ করেছেন। অ্যাকচুয়ালি যদি বলতে হয় ট্রুলি স্পিকিং যে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন কোনোভাবে প্রমাণ করা যায় না। এটা মূলত শ্রোডিঞ্জারের বিজ্ঞানী সায়েন্টিস্ট শ্রোডিঞ্জারের একদম তার মস্তিষ্ক প্রসূত, তার ভাবনা থেকে, তার নিজস্ব ভাবনা থেকে, নিজস্ব অ্যাজাম্পশনস থেকে তিনি এই ইকুয়েশনটা দিয়েছেন। এটা এমন কোনো ইকুয়েশন নয় যেটাকে কোনোভাবে ক্যালকুলেশন করে ওকে এই জায়গায় নিয়ে আসা যায়। তো এইভাবে করা এইরকম কোনো ক্যালকুলেশন বা কোনো হাইপোথিসিস নেই যার সাহায্যে আমরা এই ইকুয়েশনটা ডিরাইভ করতে পারি। এটা ধরা যেতে পারে যে সমারফিল্ডের একদম মস্তিষ্ক প্রসূত, তার নিজস্ব ভাবনা থেকে পাওয়া। যাই হোক, এই যে ইকুয়েশনটা এটা একটা আনাদার ওয়েতে একে দেখাতে পারি। এটা আমরা বলতে পারি এইভাবে, উল্টো ডেল্টা এটা বলে ল্যাপ্লাসিয়ান অপারেটর স্কোয়ার সাই প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ইন্টু ই মাইনাস ভি সাই ইজ ইকাল টু 0, যেখানে এটা হচ্ছে আনাদার ফর্ম। তার মানে এই ইকুয়েশনটা আরেকভাবে লেখা যেতে পারে। আসলে এটা কি, এটা আসলে কিছু না, এই del 2 বাই del x2 প্লাস del 2 বাই del y2 প্লাস del 2 বাই del z2, এইটা হচ্ছে আমরা উল্টো ডেল্টা বলি। এই ডেল্টাকে বলা হয় ল্যাপ্লাসিয়ান অপারেটর। এই অপারেটর কি একটু পরে আসছি, যখন হ্যামিল্টনের অপারেটর আলোচনা করব সেখানে এক জায়গাতে আলোচনা করে নেব। তো খুব ইন্টারেস্টিং একটা তোমাদের স্টোরি টেলিংয়ের মাধ্যমে বোঝাবো, শুনতে থাকো শেষ অবধি। তো ল্যাপ্লাসিয়ান অপারেটর, এখন জাস্ট এখানে সাই কমনই নাও, যে পার্টটা পড়ে থাকছে সেটা হচ্ছে উল্টো ডেল্টা স্কোয়ার, যেটা ল্যাপ্লাসিয়ান অপারেটর বলা হয়। বেশ, এখন এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি, কীভাবে রিঅ্যারেঞ্জ করা যেতে পারে, তাহলে আমরা আরও নতুন এখান থেকে বিষয় দেখতে পাবো। কীভাবে রিঅ্যারেঞ্জ করব, জাস্ট আমরা কি করব, বোথ সাইডকে মাইনাস এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার এম দিয়ে মাল্টিপ্লাই করব। কী করব, মাইনাস এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার এম। সো মাল্টিপ্লাইং মাইনাস এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার এম উল্টো ডেল্টা স্কোয়ার সাই মাইনাস এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার এম করলে কি এটা কেটে 1 হয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে যাবে ই মাইনাস ভি সাই ইজ ইকাল টু 0, রাইট। এটা কথা আমরা মাইনাস এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার এম দিয়ে গুণ করবো, তো এটা কেটে যাবে সব ওপর নিচ, তো এটা মাইনাস থেকে যাবে। তো আমরা কী করবো, ভি সাইকে এই দিকে নিয়ে যাব, বাকি পার্টটা এই দিকে রাখবো, আর মাইনাস এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার এম ডেল্টা স্কোয়ার বা উল্টো ডেল্টা স্কোয়ার সাই মাইনাস মাইনাস প্লাস ভি সাই ইজ ইকাল টু আমরা লিখতে পারি ই সাই। ক্লিয়ার? কিছু না, এই মাইনাস ই সাইকে এই দিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, আর এই মাইনাস প্লাস ভি সাই, আর এখান থেকে সাইকে কমন নিব, তাহলে কি পড়ে থাকবে, মাইনাস এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার এম ইন্টু ডেল্টা স্কোয়ার উল্টো ডেল্টা স্কোয়ার প্লাস ভি ইন্টু সাই ইজ ইকাল টু ই ইন্টু সাই। এই যে টোটাল ভিতরের অংশ এইটাকে আমরা বলি এইচ ক্যাপ, তাহলে এটা সাই হবে ইজ ইকাল টু ই সাই। বেশ, তাহলে আমাদেরকে জানতে হবে যে এগুলো কি। এইচ ক্যাপ হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর, এটা একটা অপারেটর। এইচ ক্যাপ হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর, অ্যান্ড এখানে যে সাইকে আমরা বলবো আইগেন ফাংশন। কি বলা হয়? আইগেন ফাংশন।
আর এখানে কে বলবো আইগেন ভ্যালু। আচ্ছা, এই আইগেন কথাটার অর্থ কী? আমরা তো আইগেন বলে যাচ্ছি। আইগেন মানে জানো? আইগেন মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। আইগেন মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, প্রকৃত, বা যেটার ফিজিক্যাল তার কোনো সিগনিফিকেন্স আছে, বা রিয়াল অ্যাকচুয়ালি বলতে পারো। বেসিক্যালি সরি, আগে আমি এই হ্যামিল্টনিয়ান অপারেটর নিয়ে আলোচনা করিনি, তারপর আমি আইগেন ফাংশানে যাব। এখন সিম্পল ওয়েভ ফাংশনের সঙ্গে আইগেন ফাংশনের কী তফাৎ, কোথায় তফাৎ? তো এখানেও ওয়েভ ফাংশনকেও বলছি, আবার যেটা আমরা অ্যাম্পলিটিউড ওয়েভ ফাংশন বলছি সেটাকেও বলছি, আবার আইগেন ফাংশনকেও বলছি। তো হোয়ার ইজ দ্য ডিফারেন্স? তো সেটা আমরা একটু পরে আসছি। আগে আমরা আসবো এই হ্যামিল্টনিয়ান অপারেটর। আচ্ছা, অপারেটর, হ্যামিল্টনিয়ান অপারেটর বাদ দাও, আমরা আগে চলে আসবো অপারেটর। অপারেটর মানে কি বলো তো? অপারেট মানে কি? অপারেট মানে কি? অপারেটর মানে কি? সামন, মানে কোনো একজন, ধরা যাক কোনো একজন ব্যক্তি সামথিং বা কিছুকে কী করছে? অপারেট করছে। তাহলে অপারেট করার জন্য কিছুটা আউটকাম আসবে। তো অনেকেই ধরা যাক তোমাদের কারো বাড়িতে কোনো অনুষ্ঠান বাড়ি আছে, বিয়ে বাড়ি হোক বা অন্য কোনো অনুষ্ঠান বাড়ি আছে। তো সেখানে সাধারণত মেয়েরা কী করে? পার্লারে সাজতে যায়, রাইট? বিউটি পার্লারে গিয়ে কী হয়? তারা সাজতে যায়, সেখানে সাজগোজ করতে যায়। তো ধরা যাক সে বিউটি পার্লারে গেল, বিউটি পার্লারে গিয়ে কী করবে? সেখানে ভালো করে শুনবে কিন্তু, এই গল্পটার সঙ্গে পুরো এই স্টোরি, এই বিষয়টা লুকিয়ে আছে। তো ওখানে গেল, ওখানে গিয়ে কী করলো না, সেখানে যে বিউটি পার্লারে যিনি সাজাবেন, তো সেই পার্লারের যিনি দায়িত্বে আছে বা তোমাকে যিনি সাজাবেন, তিনি কি করবেন? তোমার উপরে অনেক কিছু অপারেট করবে, বা যে গেছে তার উপর কী করবে? অনেক কিছু অপারেট করবে, মানে অনেক কিছু এটা লাগাবে, ওটা লাগাবে, ঘষবে, কোথাও এই করবে, ওই করবে, বিভিন্ন রকম কাজকর্ম করবে। এবং তার মানে সে কি? সে অপারেটর। সে কী করছে? তোমার উপর বা তার উপর যে গেছে সাজতে, তার উপর অপারেট করছে। হয়তো কোথাও ক্রিম লাগাচ্ছে, কোথাও শ্যাম্পু করছে, বা এটা মেহেন্দি করছে, এটা ওটা সেটা বিভিন্ন রকম করছে। তো সে কিছু অপারেট করছে, এবং অপারেট করার পর আলটিমেটলি কী করবে? তোমাকে যখন বলবে যে হ্যাঁ কমপ্লিট, তুমি আয়না দেখে, বা যে সাজতে গেছে সে আয়না দেখে সে নিজেকে চিনতে পারবে না। কেন? কারণ অপারেটর, সে তো অপারেটর, তার ফেসের উপর কী করেছে? অপারেট করেছে, এটা ওটা সেটা লাগিয়ে ঘষে টসে অপারেট করে কী করেছে? একদম একটা ডিফারেন্ট লুক এনে দিয়েছে। তো অপারেটর কী করেছে? অপারেটস অন সামথিং, মানে এখানে ওই যে বিউটি পার্লারের যিনি সাজাচ্ছেন, তিনি তার যে সাজতে গেছে তার ওপর অপারেট করছে, রাইট? এবং অপারেট করার পর একটা আউটকাম আসে। আউটকাম কি? যে বলে না যে পার্লারে যাওয়ার আগের ছবি, পরের ছবি দেখে, আগে আর পরে কোনো কীরকম চেঞ্জ, অর্থাৎ পুরোপুরি দেখবে সে নিজেকেই নিজে চিনতে পারবে না, আরে বাবা এটা আমি। তো বোঝা গেল? তো এখানে কে অপারেটর? না, যে সাজাচ্ছে সে অপারেটর। কার ওপর অপারেট করছে? না, যে সাজতে বসেছে তার উপর অপারেট করছে। সেটাকে আমরা বলি ফাংশন। কি বললাম? যে সাজাচ্ছে সে হচ্ছে অপারেটর, যে সাজতে বসেছে, যাকে সাজানো হচ্ছে, সে হচ্ছে ফাংশন। তারপর আউটকাম মানে কি? আউটকামে কি? যে ফাংশন সে তো থাকবেই, সে তো আর হাওয়া হয়ে যাবে না, শুধু তার লুকটা চেঞ্জ হবে। ধরো তুমি সাজতে গেছো, তো তোমার তো লুকটা চেঞ্জ হবে, তুমি তো আর চেঞ্জ হয়ে যাচ্ছ না। তার মানে ফাংশন আবার কি ফিরে আসবে, তার সঙ্গে কিছু আউটকাম ভ্যালু আসবে, রাইট? এবার দেখো আমরা এই জায়গায় আসবো। এটা হচ্ছে ফাংশন, এটা ওই ফাংশন। দিস ইজ হ্যামিল্টনিয়ান অপারেটর। তাহলে অপারেটর কী করেছে? ফাংশনের উপর অপারেট করেছে। তারপর আউটকাম হিসেবে কি? ফাংশনে তো থাকবেই, যে ছিল সে তো থাকবেই, তার সঙ্গে কিছু তার লুকের চেঞ্জ আসবে। তাহলে এইটা হচ্ছে যে বিউটি পার্লারে যে সাজতে যাচ্ছে সে ফাংশন, যিনি সাজাচ্ছেন তিনি হচ্ছেন অপারেটর। এখানে যাকে সাজানো হলো সে তো আবার সে তো থাকবেই, সে তো আর কোথাও হাওয়া হয়ে যাচ্ছে না, সে থাকবে, তার সঙ্গে তার লুকটা চেঞ্জ হবে, অর্থাৎ কিছু তোমার
বিউটির উপর কিছু বা সৌন্দর্যের উপর কিছু ভ্যালু অ্যাডিশন হলো, এটা হচ্ছে সেই ভ্যালু, এটাকে বলা হয় আইগেন ভ্যালু বা অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু, রাইট। আরও সৌন্দর্যটা বৃদ্ধি পেলো, যা ছিল তার থেকে অনেক গুণে বৃদ্ধি পেলো, অর্থাৎ কিছু ভ্যালু অ্যাড হলো। এখানে আমরা বলবো সৌন্দর্যের সঙ্গে তোমার বিউটিতে কিছু ভ্যালু অ্যাড হলো। তো আশা করি বোঝা গেল। এটা হচ্ছে, তাহলে আমরা এখানে কি বলবো, এখানে আমরা কি বলবো যে হ্যামিল্টনিয়ান অপারেটর অপারেটস অন আইগেন ফাংশন সাই, অপারেট করছে এবং কি দিচ্ছে না আইগেন ভ্যালু দিচ্ছে মাল্টিপ্লাইড উইথ সাই, বা সাই আবার ফিরে আসছে, তার সঙ্গে কি দিচ্ছে আবার আইগেন ভ্যালু দিচ্ছে, কিছু ভ্যালু দিচ্ছে। আমরা এটা একটু ম্যাথামেটিক্স দিয়ে যদি বোঝার চেষ্টা করি, সিম্পল ম্যাথামেটিক্যাল আমরা যদি ডিফারেন্সিয়াল করে দেখি, যেমন ধরো যদি আমি বলি ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, রাইট, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, আমরা কি বলবো 2x, অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি ডিডিএক্স হচ্ছে, এটা হচ্ছে অপারেটর, এক্স হচ্ছে ফাংশন, এটা অপারেটর এর উপরে অপারেট করছে, একটা ভ্যালু দিচ্ছে, তার সঙ্গে ফাংশন নিজে ফিরে আসছে, রাইট। ফাংশন সেই ফর্মেই ফিরে আসবে এমন না, সে অন্য কোনো ফর্মে ফিরে আসতে পারে, বা অনেক সময় ফাংশন নাও ফিরে আসতে পারে। মানে ধরো এইরকম ডিডিএক্স অফ যদি এক্স হয় তাহলে হয় 1, তো এখানে এক্স হচ্ছে ফাংশন, তখন ভ্যালু হয়ে গেল 1, সেটা আলাদা ব্যাপার। তো আশা করি ব্যাপারটা বোঝা গেল যে অপারেটর কি আর ফাংশন কি। এবার একটা কোশ্চেন আসছে যে তোমরা বলতে পারো যে স্যার এইখানে এই দিকেও সাই আছে, রাইট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডেও সাই আছে, তাহলে আমরা কেন এটাকে এই সাইকে বাদ দেব না, অর্থাৎ আমরা এইভাবে তো লিখতে পারি যে এইচ ক্যাপ ইজ ইকাল টু ই, অর্থাৎ সাইকে তো বোথ সাইড থেকে কমিট করে দিতে পারি, কিন্তু এটা কখনোই করা যাবে না। কেন করা যাবে না? আবার আমরা সেই বিউটি পার্লারের স্টোরিতে ফিরে যাই। ভাবো বিউটি পার্লার খুলে একজন বসে আছে, তো তার কাছে যদি কোনো ফাংশনে না পৌঁছায়, মানে কেউ যদি সাজতেই না যায়, তো তার কি ভ্যালু আছে? তার কি ভ্যালু? কোনো ভ্যালু নেই, রাইট, সে মিনিংলেস। যদি না তার কাছে ধরা যাক একজন বিউটি পার্লার খুলে বসে আছে, সে হয়তো দিনের পর দিন খুলছে বন্ধ করছে, অথচ কেউ সাজতে আসেনি, একজনও আসেনি, তার মানে কি? তার কি ভ্যালু? তার মিনিংয়ে নেই, কোনো মিনিংলেস। অর্থাৎ এখানে যদি সাই না থাকে, ফাংশনে না থাকে, অপারেটর কি করবে? অপারেটর কার উপর অপারেট করবে? রাইট, কার উপর অপারেট করবে? সেই যদি না আসে, কার উপর অপারেট করবে? তো তোমরা যে কোনো নিজের মতো করে আরও কোনো স্টোরি তৈরি করতে পারো, কোনো অপারেশন ভাবতে পারো, কোনো ডক্টরের অপারেশন ভাবতে পারো, সেখানে ডক্টর হচ্ছে অপারেটর, যার উপরে অপারেশন করছে সে হচ্ছে ফাংশন। তারপরে আফটার অপারেশন তার তো কিছুটা চেঞ্জ আসবে, তার সেইটাকে বলা হয় কি, সেই চেঞ্জের ফলে কিছু তার ভ্যালু অ্যাড হবে, স্বাস্থ্যের ক্ষেত্রে তার হেলথের ভ্যালু অ্যাড হবে, সেটা আইগেন ভ্যালু, আর উইথ তার সঙ্গে ফাংশন ফিরে আসবে। তো এইভাবে নিজের মতো স্টোরি টেলিং। দেখো অন্যান্য সাবজেক্ট কথা যায় না, কেমিস্ট্রি সাবজেক্ট যদি ভালো করে বুঝতে হয়, তাহলে নিজেকে স্টোরি তৈরি করতে হবে। অর্থাৎ এই যা কিছু আমরা পড়বো তার সঙ্গে সঙ্গে আমাদেরকে কী করতে হবে, একটা আমাদের চারপাশে যা সমস্ত ঘটনা ঘটছে সেগুলো দিয়ে আমরা একটা স্টোরি তৈরি করতে পারি। যদি স্টোরি তৈরি করে নিতে পারি ওই রিলেটেড, তাহলে আমাদের পুরো বিষয়টা ক্লিয়ার থাকবে, এবং আমরা সবসময় রিলেট করতে পারবো যে হ্যাঁ এই স্টোরিটার সঙ্গে এটা ম্যাচ করছে, মানে এটা আর কোনো দিন ভুলবে না। এটা নিজেরা সবসময় ট্রাই করে দেখবে যে কীভাবে একটা স্টোরি তৈরি করা যায় কোনো একটা বিষয়কে আলোচনা শিখতে গিয়ে, রাইট। যেদিন স্টোরি তৈরি করতে শিখে যাবে, সেদিন বুঝবে যে ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। ওকে, এনিওয়ে, তাহলে আমরা কি বুঝতে পারছি যে সাই যদি না থাকে, অপারেটর মিনিংলেস। তাহলে সাই কান্ট বি অমিটেড ফ্রম বোথ সাইড। এই দুটো দিক সাইকে কী করা যাবে না, অমিট করা যাবে না। অপারেটর থাকলে ফাংশনও থাকতে হবে, উইদাউট ফাংশন অপারেটর হচ্ছে মিনিংলেস। সো এই এইচ ক্যাপ নট ইকুয়ালস টু ই, মানে এইচ ক্যাপ কখনো সাইকে বাদ দেওয়া যাবে না। বেশ, এবার আমি যেটা বলছিলাম যে এই সাইকে আমরা এখানে বলছি আইগেন ফাংশন। এখন যদি শ্রডিঞ্জার ওয়েভ ইকুয়েশনকে আমরা সলভ করা আমাদের এখানে কোনো প্রয়োজন নেই। যদি শ্রডিঞ্জার ওয়েভ ইকুয়েশনকে আমরা সলভ করি, হাইড্রোজেনেরই ধারণা যদি সলভ করা হয়, তাহলে সাইয়ের অসংখ্য মান পাওয়া যাবে। সাইয়ের অসংখ্য মান পাওয়া যাবে। সেই মানগুলোর কিছু সাইয়ের কিছু মান তোমার ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল,
আর কিছু কিছু অ্যাকসেপ্টেবল নয়, রাইট? অর্থাৎ কিছু রিয়াল ভ্যালু পাওয়া যায়, কিছু আনরিয়াল ভ্যালু পাওয়া যায়, অর্থাৎ ইমাজিনারি ভ্যালু পাওয়া যায়, অর্থাৎ তোমার সাইয়ের কিছু অ্যাকসেপ্টেবল পাওয়া যায় ভ্যালু, আর কিছু আনঅ্যাকসেপ্টেবল ভ্যালু পাওয়া যায়। তো সাইয়ের সেই আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশনের থেকে সেই সাইগুলোকে আমরা বলবো ওয়েভ ফাংশন, সেই ওয়েভ ফাংশন বা সেই সাইকে বলবো আইগেন ফাংশন, যেগুলো ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল। এবার প্রশ্ন হচ্ছে, চলো ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল যার ফিজিক্যাল সিগনিফিক্যান্স আছে, তো কোন ভ্যালু কী করে বুঝবো যে সাইয়ের এই ভ্যালুটা তার ফিজিক্যাল সিগনিফিক্যান্স আছে বা এইটা অ্যাকসেপ্টেবল, কী করে বুঝবো? মানে এখান থেকে কিছু সিগনিফিক্যান্স পাওয়া যেতে পারে ইলেকট্রন সম্পর্কে, তো আমরা কী করে বুঝবো? এক্ষুনি আসছি। এখন কি বললাম যে আইগেন ফাংশন হচ্ছে সেইগুলো, সেই শ্রোডিঞ্জার ইকুয়েশনকে সলিউশন করলে সেই সাইগুলোকে আইগেন ফাংশন বলা হবে, যে সাইগুলো তাদের থেকে কিছু ফিজিক্যাল সিগনিফিক্যান্স পাওয়া যাবে ইলেকট্রন সম্পর্কে সেই সাই থেকে, তো সেগুলো আমরা বলি ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল। এবার প্রশ্ন হচ্ছে কী করে বুঝবো কোনটা অ্যাকসেপ্টেবল কোনটা অ্যাকসেপ্টেবল নয়? তো যদি সাইকে অ্যাকসেপ্টেবল হতে হয় তাহলে কিছু ক্রাইটেরিয়া কী হতে হবে, মেনটেন করতে হবে। কী কী ক্রাইটেরিয়া? মূলত চারটে ক্রাইটেরিয়া আছে। Number 1, psi must be continuous, must be বা সিঙ্গেল ভ্যালুড। psi must be সিঙ্গেল ভ্যালুড মানে যদি কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ফ্রম নিউক্লিয়াস থেকে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে যদি সাইয়ের যদি একাধিক মান পাওয়া যায়, রাইট? সাই যদি একাধিক মান পাওয়া যায় তাহলে সেই সাই কী হবে না, অ্যাকসেপ্টেবল নয়। কারণ কি? কারণ নিউক্লিয়াস থেকে কোনো একটা পার্টিকুলার ডিস্টেন্সে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা একটাই হবে, একাধিক হবে না। তাহলে যেমন ধরো একটা এক্সাম্পল দেখাচ্ছি তাহলে আরও ক্লিয়ার হবে। তো সাই তো ওয়েভ ফাংশন, মানে তার অ্যাম্পলিটিউড, তাহলে ওয়েভটা ধরা যাক এইটা ওয়েভ, রাইট? এইটা ওয়েভ। আবার যদি ওয়েভটা যদি এইভাবে হয়, এইভাবে আমরা ভাবি, দুটোর মধ্যে তফাৎ বুঝতে পারছো? একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে। কি দেখো, এখানে তুমি যে কোনো পয়েন্টে যাও না কেন, যে কোনো পয়েন্ট, এইটাই হচ্ছে সাই, এই অ্যাম্পলিটিউডটা হচ্ছে সাই, এই বিস্তারটাই সাই। যে কোনো পয়েন্টে যাও তুমি সাইয়ের একটা সিঙ্গেল ভ্যালুই পাবে। 0 পেতে পারো, প্লাস পেতে পারো, নেগেটিভ পেতে পারো, মানে ফেজ, এগুলো সাইন ডেফিনেটলি নয়, মানে কোনো চার্জ নয়, কিন্তু পাবে একটাই ভ্যালু। তো এই তার মানে কি, যদি সাইয়ের যে ভ্যালুর জন্য এইরকম ওয়েভ ফাংশন হবে, ওয়েভটা হবে, সেইটা অ্যাকসেপ্টেবল। এখানে দেখা যাক, এখানে আমরা যদি এই পয়েন্ট ভাবি, ধরা যাক এই পয়েন্ট এই পয়েন্টে ইলেকট্রনকে খুঁজে, ইলেকট্রনের যে ফাংশন, এখানে ওয়েভ ফাংশনে দেখো দুটো ভ্যালু পাবে, এইদিকে একটা ভ্যালু পাবে, এইদিকে একটা ভ্যালু পাবে। একই পয়েন্টে আমরা কী পাচ্ছি, সিঙ্গেল ভ্যালু মাল্টিপল ভ্যালু পাচ্ছি, দুটো ভ্যালু পাচ্ছি। তো এইটা কি নট অ্যাকসেপ্টেবল, এটা অ্যাকসেপ্টেবল নয়, এইটা অ্যাকসেপ্টেবল। তাহলে সাই কী হতে হবে, সাই মাস্ট বি সিঙ্গেল ভ্যালুড, সাই কী হতে হবে, সিঙ্গেল ভ্যালুড হতে হবে। নেক্সট সেকেন্ড ক্রাইটেরিয়া, সাই মাস্ট বি কন্টিনিউয়াস, সাইকে কী হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে। তার মানে কি, psi must be continuous because all real waves are continuous, all real waves are continuous। যদি অ্যাকচুয়াল ওয়েভ হয় সে কন্টিনিউয়াসই হবে, মানে এমন হবে না যে মাঝে ব্রেক হয়ে গেল, মানে এরকম যদি হয়ে যায়, ধরা যাক এরকম হয়ে গেল, আবার এই দিকটা আছে, তো এইরকম মাঝে ব্রেক, এই ধরা যাক এন পয়েন্টে কী হয়েছে, আমরা কী দেখতে পাচ্ছি, এন পয়েন্টে
গিয়ে ওয়েভটা ব্রেক করে গেছে, কন্টিনিউটি হারিয়ে ফেলেছে, কন্টিনিউটি নেই, তার মানে এটা অ্যাকসেপ্টেবল নয়, রাইট, নট অ্যাকসেপ্টেবল, রাইট। তো দুটো ক্রাইটেরিয়া দেখলাম, সাই মাস্ট বি সিঙ্গেল ভ্যালুড, একটাই ভ্যালু হবে, কোনো একটা পয়েন্টে একটাই সাইয়ের মান পেতে পারতে হবে। সাই মাস্ট বি কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস হতে হবে। নেক্সট থার্ড ওয়ান ইজ সাই মাস্ট বি ফাইনাইট, রাইট, একটু মুছে নিই। থার্ড ক্রাইটেরিয়া, সাই মাস্ট বি ফাইনাইট, মানে দেখো সাই কি, সাই তো প্রবাবিলিটি বলে, রাইট। প্রবাবিলিটি, ফাইনাইট প্রবাবিলিটি মানে কি? ফাইনাইট প্রবাবিলিটি মানে তুমি বলছো, তার মানে আমি বলছি বা তুমি বা আমি বলছি যে অমুক জায়গায় অমুক ডিস্টেন্সে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা একটা ফাইনাইট, মানে ওখানে 100% খুঁজে পাওয়ার সম্ভাবনা নেই, বা ইলেকট্রনকে মানে কোনো তুমি একদম 100% বলতে পারছো না, তার মানে একটা ফাইনাইট ভ্যালু আছে প্রবাবিলিটির, কিন্তু ফাইনাইট ভ্যালু আছে। তার মানে হচ্ছে যে ইলেকট্রনটা তুমি সেখানে খুঁজে পেতেও পারো, তার একটা প্রবাবিলিটি আছে, বেশি হোক কম হোক যাই হোক, একটা ফাইনাইট ভ্যালু হচ্ছে। যদি ইনফাইনাইট ভ্যালু হয়, সাইর ইনফাইনাইট ভ্যালু হয়, তার মানে কি? ধরা যাক আমি বললাম যে এরকম ওয়েভটা, এইরকম ধরা যাক এই পয়েন্ট এম, রাইট, এম পয়েন্ট, এইটা তো সাই, এই যেটা অ্যাম্প্লিটিউড, এটা বিস্তার, এম পয়েন্টে এর যে সাইর ভ্যালু কত? ইনফিনিটি, এখানে সাই হচ্ছে ইনফিনিটি। তার মানে কি? ইনফিনিটি মানে কি? তার মানে হচ্ছে যে ইলেকট্রন এখানে কি হচ্ছে? ফিক্সড আছে। ইলেকট্রন এখানে কী হয়েছে? মানে বলা হচ্ছে সাই হচ্ছে প্রবাবিলিটি, সাই হচ্ছে প্রপোর্শনাল টু প্রবাবিলিটি। তাহলে সাইয়ের মান যদি ইনফাইনাইট হয়, মানে অনেক যদি মানে অসীম হয়, তাহলে প্রবাবিলিটি অসীম। তার মানে আসলে কি, যে ওখানেই ইলেকট্রন 100% আছে, ওখানে ফিক্সড আছে, রাদার ইলেকট্রন কী আছে? এখানে ফিক্সড আছে। কিন্তু এটা কি সম্ভব? নিউক্লিয়াস ইলেকট্রন কখনো কোনো জায়গায় কী থাকে না? ফিক্সড থাকতে পারে না। তার মানে সাই can't be infinite, সাই মাস্ট বি কী হবে? ফাইনাইট। নাম্বার 3, নাম্বার 4 লাস্ট ক্রাইটেরিয়া, যে টোটাল প্রবাবিলিটি ওভার দ্য হোল স্পেস মাস্ট বি 1 ইউনিটি। টোটাল প্রবাবিলিটি বলতে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা। তো স্বাভাবিক, নিউক্লিয়াস থেকে ইলেকট্রন এই ইলেকট্রনের কোনো একটা পার্টিকুলার ডিস্টেন্সে যদি আমরা সমস্ত আমরা রেঞ্জ ধরে নিই, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি ডিস্টেন্স, ধরা যাক -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এই যদি রেঞ্জ ভাবি, এই রেঞ্জে ইলেকট্রনকে টোটাল যে খুঁজে পাওয়ার সম্ভাবনা, সেটা মাস্ট বি কি? ইউনিটি, মানে তাকে কী হতে হবে? একক হতে হবে। তাছাড়া তোমার যদি ইউনিটি না হয়, তাহলে কিন্তু সেই সাইকে অ্যাকসেপ্ট করা যাবে না, অর্থাৎ সেই সাই অ্যাকসেপ্টেবল হবে না। তার মানে এখানে আমরা লিখব সাই স্কোয়ার dx dy dz মাস্ট বি ইকুয়ালস টু 1। এইটা হচ্ছে ফোর্থ যে ক্রাইটেরিয়া। এখন যদি ধরা যাক এইরকম ওয়েভটা হয়, এইরকম দেখো সাইয়ের -ইনফিনিটিতেও কি, এই যে মাইনাস ইনফিনিটি, ধরা যায় -ইনফিনিটি ডিস্টেন্সে, সেখানেও তার টোটাল এই ডিস্টেন্সেও এখানেও তার ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা ইনফাইনাইট, আর এখানেও ইলেকট্রন খুঁজে পাওয়ার ইনফাইনাইট, তাহলে +ইনফিনিটি। তো যদি এইরকম ওয়েভ ফাংশনটা যদি ক্যারেক্টার এরকম হয়, তখন তার মানে কি দাঁড়াবে? ইন্টিগ্রেশন -ইনফিনিটি টু +ইনফিনিটি সাই স্কোয়ার dx dy dz ইজ ইকুয়াল টু ইনফিনিটি হয়ে যাবে। তো এইরকম যদি ওয়েভটা ক্যারেক্টার হয়, যে ফাংশনের জন্য ওয়েভ ফাংশনের যে মানের জন্য এরকম ওয়েভটা ক্যারেক্টার হবে, সেটা অ্যাকসেপ্টেবল হবে না, আনঅ্যাকসেপ্টেবল হবে। তো এই হলো
তাহলে আমরা কী কী শিখলাম খুব দ্রুত বলি, একটু পরে আবার আরও একটু টপিক আছে, যে শ্রোডিঞ্জার ওয়েভ-ইকুয়েশন কী, কেন শ্রোডিঞ্জার ওয়েভ-ইকুয়েশন ইন্ট্রোডিউস করা হয়েছে, এবং শ্রোডিঞ্জার ওয়েভ-ইকুয়েশনের যে তার প্রত্যেকটা টার্মের কি মিনিং, আইগেন ফাংশন কি, আইগেন ভ্যালু কি, কোন ওই ফাংশনগুলোকে আমরা আইগেন ফাংশন বলবো, অপারেটর কি, ল্যাপ্লাসিয়ান অপারেটর কি, হ্যামিল্টনের অপারেটর কি, অপারেটর কেন, কাকে অপারেটর বলা হয়, তো ফাংশনের সঙ্গে ফাংশন ছাড়া অপারেটর কেন মিনিংলেস, তো বা একটা ওই ফাংশনকে আমরা কখন আইগেন ফাংশন বলবো, তার কী কী ক্রাইটেরিয়া দরকার, সেইগুলো আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। এবার আমরা যে বিষয়ে যাব সেটা হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ সাই। তো আমরা সাই নিয়ে তো এত মাথা ব্যথা করছি যে ওই ফাংশন সলিউশন, শ্রোডিঞ্জার ওয়েভ-ইকুয়েশনকে সলিউশন করে বিভিন্ন রকম সাইয়ের মান পাচ্ছি, তার সেই সাইয়ের মানগুলো ক্ষেত্রে কোনো সাইকে আমরা আইগেন ফাংশন বলছি, আর কোনোগুলোকে আমরা নর্মাল ওই ফাংশনের মধ্যে রাখছি, অর্থাৎ আইগেন ফাংশনও ওই ফাংশনে, তো যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট ওই ফাংশন সেগুলোকে বলা হয় আইগেন ফাংশন। তার মানে সমস্ত আইগেন ফাংশনে ওই ফাংশন, কিন্তু ওই ফাংশন মানেই কি নয়, আইগেন ফাংশন নাও হতে পারে। যাই হোক, এবার আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা বা ইন্টারেস্টিং জিনিস পড়বো, সেটা ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ সাই। সাই নিয়ে তো এত আলোচনা হলো, তো এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কী, এর তারা আমরা ইলেকট্রন সম্পর্কে কী আইডিয়া পেতে পারি। তো তোমাদের মনে হবে আমি এমন একটা উত্তর বলবো না, এমন একটা এর আনসার দেবো, তোমাদের মনে হবে তাহলে এতক্ষণ কি আমরা শিখলাম। অ্যাকচুয়ালি সাই বাই ইটসেলফ হ্যাজ নো ফিজিক্যাল সিগনিফিকেন্স। আবার বলছি, সাই বাই ইটসেলফ হ্যাজ নো ফিজিক্যাল এর কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই। তাহলে এখন বলবে তাহলে কী জন্য পড়লাম, সিগনিফিকেন্স। কেন ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই? কারণ সাই দেখো আমরা যে ওয়েভ ফাংশন দেখছি এরকম, সাইয়ের মান পজিটিভ হতে পারে, আবার নেগেটিভ আর পজিটিভ কোনো চার্জ নয়, কিন্তু এটা হচ্ছে ফেজ বোঝানো হয় ওয়েভের। তো সাই কী হতে পারে, সাই কী হতে পারে, পজিটিভ হতে পারে অর নেগেটিভ হতে পারে, কিন্তু তার মানে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা, সাইকে আমরা কী বলেছিলাম যে সাই হচ্ছে সেই ওয়েভ ফাংশন, যে ওয়েভ ফাংশনের সাহায্যে নিউক্লিয়াস থেকে একটা পার্টিকুলার কোনো একটা ডিস্টেন্সে, একটা পার্টিকুলার পয়েন্টে বা কোনো একটা স্মল ভলিউমে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা আমাদেরকে বলে দেবে। এখন কি দেখছি, সেই সম্ভাবনায় আমাদের সব সম্ভাবনাতে সব জল ঢুকে গেছে। মানে কি, সাই কি দেখা যাচ্ছে, সাই কী হতে পারে, পজিটিভ বা নেগেটিভ, অর্থাৎ ইলেকট্রনকে নিউক্লিয়াস থেকে সার্টেন ডিস্টেন্সে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা এই সাইয়ের মান অনুযায়ী পজিটিভ হতে পারে, আবার নেগেটিভ। তো নেগেটিভ প্রবাবিলিটি হয়, খুঁজে পাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম হতে পারে, মানে 100% হতে পারে, ম্যাক্সিমাম অনেক বেশি হতে পারে, কম হতে পারে, ইভেন 0 হতে পারে, যে না ওখানে পাওয়া যাবেই না, নেগেটিভ কী করে হতে পারে। তাহলে সাই অর্থাৎ প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন ক্যান্ট বি নেগেটিভ তো হতে পারে না, তার অথচ সাইয়ের আমরা নেগেটিভ মানও পাই। তার জন্য আমরা কি বলবো, সাইয়ের কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নাই। তাহলে আমাদের পড়াটা কি বৃথা হলো? ডেফিনেটলি নো। কেন বলছে সাইয়ের নাই? তো ঠিক কী আছে, সাই স্কোয়ারের আছে। সাই যখন স্কোয়ার করে দেবো, সাই স্কোয়ার হ্যাজ বা সাই স্কোয়ার বিয়ার সাম ফিজিক্যাল সিগনিফিকেন্স। এর কি আছে? ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে। কেন? কারণ সাই স্কোয়ার অলওয়েজ পজিটিভ হবে, এইখানে নেগেটিভ হওয়ার তো কোনো প্রশ্নই নেই, ওই অলওয়েজ কী হবে? পজিটিভ হবে। মানে সাই দেখো নেগেটিভের যদি স্কোয়ার করা হয় তাহলে পজিটিভই হবে। মানে ওয়েভটা হবে এইরকম, ধরা যাক যদি আমরা সাইর, এগুলো তোমাদের হয়তো সিলেবাসে নেই, যদি তোমাদের ইন্টারেস্ট থাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি ডিটেলস স্টাডি তোমাদের কাছে করে দেখাবো যে আরও অনেক বিষয় আছে ওয়েভ ফাংশনে। পোলার কোঅর্ডিনেটে পড়বো, আছে রেডিয়াল ওয়েভ ফাংশন আছে, অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন আছে, তাদের সিগনিফিকেন্স আছে, একদম ক্লিয়ার পিকচার আসবে। কিন্তু তোমাদের এই এইচএস লেভেলে ওটা নেই। যদি কারো মনে হয় যে একটু ইন্টারেস্ট লাগছে এবং এটা আরও ভালো ডিটেলসে জানতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাও, আমি ডেফিনেটলি একটা ভিডিও বানাবো। তো এইটা হচ্ছে, ধরা যাক এইটা হচ্ছে সিম্পল সাই দিয়ে।
এবারে এটা ধরা হচ্ছে এই দিকটা সাই, এই দিকে ধরলাম আর, মানে ডিস্টেন্স। এই দিকটা ধরা এটা নিউক্লিয়াস ধরো, মানে ভাবো নিউক্লিয়াস, আমি রেডিয়াল ওই ফাংশন দিয়ে ভাবছি। এটা ধরো যাক নিউক্লিয়াস, এই দিক হচ্ছে আর, মানে তুমি ডিস্টেন্স বাড়াচ্ছ, এই দিক হচ্ছে সাই। তাহলে সাইয়ের কী হচ্ছে, যত ডিস্টেন্স যাচ্ছ সাইয়ের মান বাড়ছে, মানে ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা বাড়ছে। এই ডিস্টেন্সে ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, দিয়ে আবার কমছে, এখানে গিয়ে জিরো নোড দিয়ে এই দিক কী হয়ে গেল নেগেটিভ, এইখানে হয়ে গেছে সমস্যা। সাই ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম হতে পারে, মিনিমাম হতে পারে, জিরো হতে পারে, নেগেটিভ কী করে হবে? তার যে সাইয়ের কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই। কিন্তু ভাবো যদি এটাকে স্কোয়ার করে দেওয়া হয়, এটাকে স্কোয়ার করে দিলে কি হবে? স্কোয়ার করে দিলে নেগেটিভও হয়ে যাবে পজিটিভ। তো এটা যেমন আছে তেমন আছে, এটা স্কোয়ার করলে কী হবে? এইরকম আর এইরকম হবে না? এটা কী হবে? স্কোয়ার করলে উপর দিকে উঠে যাবে। তার মানে দেখো এখানে কোনো নেগেটিভ ভ্যালু পাচ্ছ না, সবসময় কী পাবো? পজিটিভ ভ্যালু পাবো, জিরো পেতে পারি বা পজিটিভ পেতে পারি। এটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, এটা হতেই পারে। ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা জিরো, যেটা আমরা নোড বলি, যে এখনো পাওয়া যাবেই না, বা কোথাও ম্যাক্সিমাম, কোথাও মিনিমাম মানে জিরো, কোথাও ম্যাক্সিমাম, কোথাও কম বেশি, সব বলা যেতে পারে। তাহলে সাই স্কোয়ারে কী আছে? ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে। আবার এটা তোমাদেরকে আর একটু কনফিউজ করে দিই, সাই স্কোয়ারেও অনেক সময় কী ফিজিক্যাল সিগনিফিকেন্স নাও থাকতে পারে। কি বললাম? আর একটু কনফিউশনে তোমাদের ফেললাম যে সাই স্কোয়ারে কী না থাকতে পারে? ফিজিক্যাল সিগনিফিকেন্স নাও থাকতে পারে। কখন থাকবে না সাই স্কোয়ারের? যদি ইফ সাই যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়। কি হয়? কমপ্লেক্স নাম্বার হয়। তার মানে ধরো a প্লাস IB, রাইট? আই তোমরা জানো, কমপ্লেক্স নাম্বারে পড়েছো, তোমরা ম্যাথামেটিক্সে পড়েছো হয়তো বা পড়েছো। এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যা। তো সেক্ষেত্রে যদি সাই স্কোয়ার করি, সাই স্কোয়ার করলে কী হবে? a স্কোয়ার প্লাস 2AIB মাইনাস বি স্কোয়ার হবে, কারণ প্লাস আই স্কোয়ার বি স্কোয়ার, আই স্কোয়ার সমান -1 জানো, আই স্কোয়ার ইজিক্যাল টু -1, তাহলে এটা মাইনাস বি স্কোয়ার হবে। তো এখানে যে সাই স্কোয়ার ভ্যালু পাচ্ছ, এখানে একটা কী আছে? আই আছে, মানে ইমাজিনারি টার্ম আছে। কী আছে? একটা ইমাজিনারি টার্ম আছে। তো ইমাজিনারি টার্ম থাকলে সেটা তার কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই। তো তার জন্য যদি সাই যদি কোনো কমপ্লেক্স নাম্বার হয়, সেক্ষেত্রে সাই স্কোয়ারে কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স থাকবে না। তাহলে ফিজিক্যাল সিগনিফিকেন্স থাকবেই কার? না, কার থাকবে? সাই স্টার। কার থাকবে? সাই স্টার অলওয়েজ বিয়ার্স সাম ফিজিক্যাল সিগনিফিকেন্স। সাই স্টার সবসময় থাকবে। তাহলে সাই স্টার কি? সাই স্টার হচ্ছে, যেখানে সাই স্টার হচ্ছে কমপ্লেক্স কনজুগেট অফ সাই। সাইয়ের কমপ্লেক্স কনজুগেট, মানে সাই যদি a প্লাস IB হয়, তাহলে সাই স্টার ইজিক্যাল হবে a মাইনাস IB, রাইট? তো সাই a প্লাস IB, সাই স্টার a মাইনাস IB, তো সাই স্টার কী হবে? সাই স্টার কী হবে? a প্লাস IB ইন্টু a মাইনাস IB সমান a স্কোয়ার, তাহলে এটা মাইনাস আই স্কোয়ার বি স্কোয়ার, আই স্কোয়ার সমান -1 জানি, তাহলে এই হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো ইমাজিনারি পার্ট গায়েব নেই, তার অর্থাৎ আই ভ্যালু গায়েব, তো এটা পুরো রিয়েল নাম্বার। তাহলে সাই স্টারে কী আছে? ফিজিক্যাল সিগনিফিকেন্স থাকবে। যদি ইফ সাই যদি রিয়েল নাম্বার হয়, তখন সাই ইজিক্যাল টু হবে সাই স্টার। তখন সাই স্টার মানেই হয়ে যাবে সাই স্কোয়ার, রাইট? সাই যেগুলো যদি সাই স্টার হয়, তাহলে সাই স্টার মানে হবে সাই স্কোয়ার। তাহলে সাই স্কোয়ার এরও ফিজিক্যাল সিগনিফিকেন্স থাকতেও পারে আর নাও থাকতে পারে, কিন্তু সাই স্টারের অলওয়েজ ফিজিক্যাল সিগনিফিকেন্স থাকবে। তাহলে যদি বলা হয় যে বলো, তোমাদের কম্পিটিটিভ এক্সামে দিতে পারে যে বলো সাই স্কোয়ার এবং সাই স্টার দুজনেরই কি সবসময় ফিজিক্যাল সিগনিফিকেন্স থাকবেই? বলবে না, সাই স্কোয়ারের ফিজিক্যাল সিগনিফিকেন্স তখনই থাকবে যদি সাই কোনো রিয়েল নাম্বার হয়, কিন্তু যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে কখনোই সাই স্কোয়ারের ফিজিক্যাল সিগনিফিকেন্স থাকবে না। কিন্তু সাই স্টার অলওয়েজ এ কমপ্লেক্স নাম্বার হোক, রিয়েল নাম্বার হোক, হোয়াট এভার বি ইট ইজ, তো অলওয়েজ কী থাকবে? ফিজিক্যাল সিগনিফিকেন্স থাকবে। এখন যদি আমরা বলি সাই স্কোয়ার ডিভি, এটা কি? সাই স্কোয়ার ডিভিকে কী বলা হয় জানো? প্রবাবিলিটি ডেন্সিটি। কি বলা হয়? প্রবাবিলিটি ডেন্সিটি।
এই সাই স্কোয়ার ডিভি আমাদেরকে কি ইন্ডিকেশন দেয়? সাই স্কোয়ার ডিভি আমাদেরকে কি ইনফরমেশান দেয়? যে ধরা যাক দিস ইজ নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস থেকে সার্টেন ডিস্টেন্সে কোনো একটা স্মল ভলিউম, ধরা যাক এটা স্মল ভলিউম, রাইট, এটা একটা স্মল ভলিউম, এই স্মল ভলিউম ডিভি, এই স্মল ভলিউম ডিভির মধ্যে একটা ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা কতটা, সেই ভ্যালুটা সেইটাকে বলা হয় প্রবাবিলিটি ডেন্সিটি, এবং সেটা পাওয়া যাবে সাই স্কোয়ার ডিভি করে। এই যে ভলিউমটা আমরা করবো ডিএক্স ইন্টু ডিওয়াই ইন্টু ডিজেড, তাহলে এটা ভলিউম পেয়ে যাব, ডিভি পেয়ে যাব, অর্থাৎ ডিভি ইজ ইকাল টু ডিএক্স ইন্টু ডিওয়াই ইন্টু ডিজেড, ডিভি পেয়ে গেলাম। তার সঙ্গে সাই স্কোয়ার যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা এটা কিন্তু ওইটাই ভ্যালুটা নয়, ওটা প্রপোর্শনাল টু সাই স্কোয়ার ডিভি, প্রপোর্শনাল টু probability of finding an electron key around the nucleus at a certain distance at in a small volume dV, right? অর্থাৎ নিউক্লিয়াস থেকে একটা সার্টেন ডিস্টেন্সে স্মল ভলিউম ডিভি যদি আমরা কল্পনা করি, সেখানে একটা ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা সেটা কার সঙ্গে প্রপোর্শনাল না সাই স্কোয়ার ডিভির সঙ্গে প্রপোর্শনাল, নট ভ্যালুটাই নয়, ওটা প্রপোর্শনাল। অর্থাৎ সাই স্কোয়ার ডিভির মান যদি বেশি হয় তার মানে ওই স্মল ভলিউমে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমরা একটা অরবিটাল বা কক্ষক কথাটা শুনে থাকবে, এইটাকে বলে কক্ষক। যে 3 ডাইমেনশনাল এরিয়াতে এই যে ডিএক্স ডিওয়াই ডিজেড আসলে কি, এটা 3 ডাইমেনশনাল এরিয়া কি রিপ্রেজেন্ট করছে? যে 3 ডাইমেনশনাল এরিয়াতে নিউক্লিয়াসের চারদিকে সারাউন্ডিংয়ে যে 3 ডাইমেনশনাল এরিয়াতে, যে ত্রিমাত্রিক এরিয়াতে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক হয় তাকে আমরা কি বলি? কক্ষক বা অরবিটাল। তাহলে সাই স্কোয়ার ডিভি আমাদেরকে অরবিটাল সম্পর্কে কি দেয়? নলেজ দেয় বা অরবিটাল সম্পর্কে আইডিয়া দেয়। তো এবার এখানে শ্রোডিঞ্জার ইকুয়েশনে আরও অনেক কিছু আছে। কি এর পোলার কোঅর্ডিনেট, আমরা একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট পড়লাম, এর পোলার কোঅর্ডিনেট আছে যেখানে আর থিটা ফাই দিয়ে আমরা বলি, সেখানে রেডিয়াল ওয়েভ ফাংশন রিলেটেড উইথ সাই, অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন রিলেটেড টু থিটা ফাই, এবং তাদের অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন বা রেডিয়াল ওয়েভ ফাংশন, তাদের কম্বাইন্ড টোটাল ওয়েভ ফাংশন, তাদের আলাদা আলাদা ওয়েভ ফাংশন, প্রত্যেকেরই ফিজিক্যাল সিগনিফিক্যান্স, এবং সেখান থেকে আমরা অরবিটালের শেপ, এস অরবিটাল কেমন, পি অরবিটাল কেমন, ডি অরবিটাল শেপ, সমস্ত কিছু আমরা বলতে পারবো। কিন্তু তোমাদের এখানে সিলেবাসে অত ডিটেলসে নেই বা তোমাদের এই লেভেলে প্রয়োজনও নেই, 11-12 বা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে প্রয়োজন নেই। কিন্তু স্টিল যদি কারো ইন্টারেস্ট থাকে, হয়তো কেউ গ্র্যাজুয়েশনে পড়ছো, এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। তো আজকের ক্লাস এতটাই, এইটুকুই। যদি কারো কোনো বোঝার অসুবিধা থাকে, কোনো জায়গায় প্রবলেম থাকে, অবশ্যই কমেন্ট করে জানাও। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।